আমি আজ সন্ধ্যার আগে আমার যে ভিডিওটি করেছিলাম সেখানে বলেছিলাম যে শাহবাগের যে বিক্ষোভ কর্মসূচি, শাহবাগ অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেই আল্টিমেটাম দেওয়া হয়েছে, যে কর্মসূচি চলছে শাহবাগে, সেটি সরকারের পাতানো খেলা কিনা এই ধরনের। তো এবং আমি বলেছিলাম যে রাত ৮টার পরে যে উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠক ডাকা হয়েছে, সেই বৈঠকের গৃহীত সিদ্ধান্তের উপরে বোঝা যাবে আসলে বিষয়টা কি এবং কোন দিকে যাচ্ছে। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে রাত 10:30টার দিকে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের ব্রিফিং করেন। সেখানে তিনি অনেক কথা বলেন। তার মূল কথাটা ছিল যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত, মানে এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড চালিয়েছে সেখানে তার জড়িত নেতা কর্মীদের এই গণহত্যায়, এই মানবতা বিরোধী গণহত্যায় জড়িত নেতা কর্মীদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তার মানে এক কথায় আওয়ামী লীগ ধরেন নিষিদ্ধ আর কি। আমার কথা হলো, যেটা কথা আছে সেই নথ খসালি, তো এত কেন লোক হাসালি? রাগ করে লাভ নাই ভাই, এই সত্য কথাটা বলতেই হবে। আমি তো অনেক ভিডিওতে বলেছি, ২৪-এর গণ অভ্যুত্থানের যে স্পিরিট, যে চেতনা, ২৪-এর গণ অভ্যুত্থানের যে ৫ই আগস্ট যে বিজয় হয়েছিল, ৫ই আগস্টই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছিল। তো আপনারা ৮ তারিখে শপথ নিয়ে তখনই কেন ডিসিশন নিলেন না? এই সিদ্ধান্ত তখনই নিতে পারতেন, কিংবা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরেও তো করতে পারতেন। কেন এত বিলম্ব করলেন? আর এই কালকে থেকে এই নাটকীয় শাহবাগ যমুনার প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে, প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে এই ছাত্র জনতার বিক্ষোভ করতে দিলেন, আবার শাহবাগ অবরোধ করলেন। এই যে নাগরিক দুর্ভোগ ঘটালেন, দরকার ছিল না তো। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং তার দোসররা বাংলাদেশের মানুষের উপরে যে স্টিম রুলার চালিয়েছে, যে অন্যায় করেছে, বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থানে জুলাই আগস্ট মাসে যেভাবে ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, মানুষ হত্যা করেছে, দেশের নাগরিককে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে। আরে ভাই, যদি ৫ই আগস্ট না ঘটতো, যদি গণ অভ্যুত্থান সফল না হতো, তাহলে তো এরা হতো রাষ্ট্রদ্রোহী, আরো মানুষ মরতো, এদেরকে ফাঁসি দিত। তাহলে সেই দলটার প্রতি আপনাদের এত মায়া কেন? কেন তাদের দলের কয়েকশো লোককে আপনারা সেফ কাস্টডিতে রেখে দিলেন? কেন তাদেরকে গোপনে দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দিলেন? এবং সর্বশেষ হাসিনা সরকারের অন্যতম সহযোগী, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফ্যাসিস্টের অধিনায়ক হন, তার সহ অধিনায়ক তো হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, নাকি? প্রত্যেকটা সামারি তো তার স্বাক্ষর হয়েছে না? রাষ্ট্রপতি হিসাবে আওয়ামী লীগ সরকারের সমস্ত অন্যায় জুলুম সবকিছু উনি অনুমোদন করছেন না? তো তাকে আপনারা ৮ মাস রেখে দিলেন রাজার হালে, সেফ কাস্টডি রেখে দিলেন। সবই তো একদিন বেরোবে, ইতিহাস কাউকে ক্ষমা করবে না। কারা কাকে কাদেরকে কোথায় রেখেছেন নিরাপদে এবং কার সঙ্গে কারা জড়িত সব বেরোবে না? বেরোবে তো। এই যে বিমানবন্দরে চলে গেছে বুধবার রাতের বেলা, গভীর রাতে আব্দুল হামিদ সাহেব, আজকে তো আমরা যুগান্তরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, ছাপা হবে, খুব ব্রেকিং নিউজ, যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ জনরোষের ভয়ে উনি এয়ারপোর্টে আসেন লুঙ্গি পরে, লুঙ্গি আর গেঞ্জি পরে আসেন, মুখে মাস্ক দিয়ে গাড়ির মধ্যে। ভয় ছিল যদি আমার কেউ দেখা ফেলায়, যদি মব জাস্টিস হয়ে যায়, আটক করে। যখন উনি ভিআইপি টার্মিনালে আসেন,
তারপরে ওই যে এজেন্সির খবর, যারা এটার প্ল্যানে ছিল, পরিকল্পনার মধ্যে ছিল, তারা খবর দিচ্ছে না 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 ওনাকে ছেড়ে দেন, সিগন্যাল আছে, গ্রিন সিগন্যাল আছে। গ্রিন সিগন্যাল পেয়ে তো ওনাকে নিয়ে যাওয়া হয় ভিআইপি টার্মিনালের ভিতরে। তারপরে তো সব পরিকল্পনা অনুযায়ী এই স্লটে যেসব কর্মকর্তা ছিলেন তারাই তাকে গোপনীয়ভাবে তাকে পার করে দেন। ইভেন তার জন্য ওই বিমানটাকে একটা নতুন টারমাকে নিয়ে আসা হয়, গাড়িতে উঠায় সেখানে উঠায় দেওয়া হয়, এবং তার যে ইমিগ্রেশন ঠিকঠাক হয়েছে কিনা সন্দেহ আছে। অন্য লোক এসে তাকে বোর্ডিং পাস টাস দিয়ে নিয়ে গেছে আর কি। পুরো পরিকল্পনার অংশ। গুসা হয় না, প্রকাশ্যে যা হচ্ছে তার ভিতরে হচ্ছে অনেক কিছু, যা সাংবাদিক হিসেবে আমরা অনেক কিছু জানি, জানতে পারি, হয়তো বলতে পারতেছি না, লিখতে পারতেছি না। আল্লাহর হস্তে কেউ দেশের সাথে গাদ্দারি করেন না, বেইমানি করেন না। এখনো শহীদের রক্তের দাগ শুকায় নাই। এখনো আমাদের আহত ভাইয়েরা বোনেরা তার হাসপাতালে চিকিৎসাধীন। একটু মায়া হয় না, কষ্ট হয় না? যারা অন্ধ হয়েছে সারা জীবনের জন্য, আপনি তো দুনিয়াকে দেখতেছেন, দুনিয়াকে ভোগ করতেছেন। যেই লোকটা অন্ধ হয়ে গিয়েছে, জীবন তো দিয়েছেই, যে মারা গিয়েছে, যে শহীদ হয়েছে, তার ফিরবে না, শুধু চিরতরে বেঁচে গেছে শাহাদতের নিয়ে। কিন্তু যে মানুষটা বেঁচে আছে পঙ্গু হয়ে, তার কি হবে? ভাবেন, আপনার সন্তান হলে, আপনি হলে, এই অবস্থা আপনার হলে কি হতো? আর এনসিপি ভাইদের বলি, বোনদের বলি, আল্লাহর রাস্তে আপনারা নতুন দল করেছেন। এই গণ অভ্যুত্থানের কিন্তু আপনারা মহানায়ক। স্টার হওয়ার জন্য, বিখ্যাত হওয়ার জন্য নিজেদের অর্জনটাকে ধ্বংস করে দিয়েন না। বহুবার বলেছে কিন্তু, আপনারা অনেকেই কিন্তু অনেকে ফাঁদে পড়ে গিয়েছেন। আপনাদের দলের প্রতি কিন্তু মানুষের অনেক প্রত্যাশা ছিল। আমি ছিল কথারে বলছি, বুঝা নন। কেন বলছি? বাংলাদেশে বৃহৎ দলগুলোর বাইরে একটি ভালো রাজনৈতিক দলের অভাব আছে। সেই জায়গাটা কিন্তু আপনাদের সুযোগ ছিল, পারেন নাই। দল গঠনের শুরু থেকেই কিন্তু আপনাদেরকে বিতর্ক পিছু ছাড়ছে না। একটু দেখেন, আপনাদের জনসভা দেখে দেখেন, মাইন্ড করেন না। আপনাদের সভাগুলোতে কি পরিমাণ লোক হচ্ছে, লোক কমে যাচ্ছে কেন? আপনারা গণ অভ্যুত্থানের শক্তিকে ভেঙে চুরমার করে দিয়েছেন। সবাই নিজেরা বিভক্ত হয়ে গেছেন ক্ষমতার লোভে, চেয়ারের লোভে। হয়েছেন না? নিজের বিবেকে প্রশ্ন করেন। রাজনীতি, ক্ষমতা সব দেশের জন্য। এই মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু অনেক গাদ্দারি করেছিল, তাদের পরিণতি ভালো হয় নাই। যাই হোক, যে কথাটি বলছিলাম, এই শাহবাগের আন্দোলন, আমি বলেছিলাম পাতানো খেলা। আপনারা উত্তর খুঁজবেন। আমরা কিন্তু খবর নিয়েছি, এই যা কিছু হলো সবই কিন্তু গতকাল আইন মন্ত্রণালয়ে আলোচনা হয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে পারেন নাই, আন্দোলন কিন্তু কম হয় নাই। তখনও কোন সিগন্যালের কারণে, সাংবিধানিক সংকট। যেসব উপদেষ্টারা আছেন, শপথ নিয়েছেন, পতাকা নিয়ে গাড়ি চালাচ্ছেন, আমি কাল বলছিলাম কিন্তু, আপনাদের অনেকের কিন্তু অবদান নাই এই গণঅভ্যুত্থানে। ভুলে যাবেন না, এই দেশটা করে বাপের না, এই দেশটা আপনার না, আমার না, আমাদের সবার। ক্ষমতা চিরস্থায়ী নয়, অনেকেরই ফোনে পাওয়া যায় না। বলেন যে কত ফোন ধরো, মেসেজ দিলেও জবাব দেন না অনেকে। বিশেষ করে এই সমন্বয়ক, তখন বলা যায় না সমন্বয়ক নাই বলছেন, এনসিপির যারা নেতারা আছেন, অহংকারের লেবাসটা মাটিতে নামান। অহংকার একমাত্র আল্লাহর পোশাক। আপনারা অনেকের ফোন ধরেন না, মেসেজ দেখেন না। যাদের ফোন ধরা উচিত, ব্যাক করা উচিত।
5ই আগস্টের আগে আপনারা কি ছিলেন, কোথায় ছিলেন? বিএনপির মতো কিন্তু আমিও বলি, অনেকেই বলে এই আন্দোলনটা একদিনে হয় নাই, ওই 10 দিন 15 দিনে হয় নাই। আমার মতো আপনার মতো অনেকের মতো মানুষ নানাভাবে সাফারিং হতে 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 মানুষ ত্যক্ত বিরক্ত সংক্ষুব্ধ ছিল, একটুখানি শ্বাস খুঁজতেছিল, কোথায় নিঃশ্বাস পাওয়া যায়, কোথায় শ্বাস ফেলা যায়। খুন গুম অত্যাচার নির্যাতন জুলুম, এবং এটার বিএনপি পারে নাই, তাদের নেতৃত্ব দুর্বল, মরতে পারে নাই। আপনারা মরতে পারছেন। বিএনপির যারা বয়স্ক নেতারা জীবন দিতে পারে নাই, কেউ কেউ বেইমানি করছে, প্রকাশ্যে এক কথা বলছে, গোপনে আর এক কথা বলছে, বিভিন্ন লবি মেনটেন করছে, আর খেসারত দিয়েছে বিএনপি সাধারণ নেতা কর্মীরা জেল খাটছে, মারা গেছে, গুম হয়েছে। গাদ্দার, সব জায়গায় গাদ্দারে ভর্তি। বিএনপির 28 অক্টোবরের সেই জনসভা ব্যর্থ হলো কেন? হিসাব করে দেখেন, বেইমানি আর গাদ্দারি। যাই হোক, আর আরে ভাই, বিপ্লবটা তো ছিল মানুষের মস্তিষ্কের মধ্যে। আমি কিন্তু সবসময় বলি, যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা, যে সমস্ত এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার ছিল, যারা মানুষের মস্তিষ্কের উপর প্রভাব ফেলতে পারত, যেই সময় শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশে কোনো সাংবাদিক কথা বলতে পারত না, সেই সময় বাংলাদেশের মধ্যে দু একজন সাংবাদিক সৎ সাহস নিয়ে অনেক ঝুঁকি নিয়ে কথা বলেছে, কিন্তু বলেছে, দু একজন রাজনীতির কথা বলেছে। তাদের অবদান ভুললে হবে না। আর তাদের অবদান মোটেই ভোলা যাবে না যারা বাংলাদেশের বাইরে থেকে দিনের পর দিন ইউটিউবে কন্টেন্ট বানিয়ে বিপ্লবকে জাগিয়ে রেখেছে মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে, রক্তের মধ্যে। আমি কারণ নাম বলছি না। আমাদের সেই সব সাথী ভাইয়েরা তারা কি করেছে তাদের ভুলে যান? একটু বুক কাঁপে না? লজ্জা হয় না তাদের স্যাক্রিফাইসকে ভুলে যেতে? তাদের নামে এখন মামলা আছে, লজ্জা হয় না? আপনারা বলেন যে মামলা প্রত্যাহার আবেদন করুক, কেন রে ভাই? যাই হোক, আমি একটু আবেগপ্রবণ হয়ে যাই, আমি এক কথার থেকে আর এক কথা চলে আসছি। যাই হোক, আমার কথা হলো যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, 8 মাস পর হলেও করেছেন, কিন্তু এর মধ্যে আমরা নতুন করে আর কোনো দুরভিসন্ধি দেখতে চাই না। এখনো কিন্তু অনেক প্রশ্নের জবাব মেলে নাই। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ কিভাবে, কেন চলে গেল দেশের বাইরে? কারা তাকে যেতে দিলেন? কেন দিলেন? এইসব প্রশ্নের উত্তর কিন্তু বের হয় নাই। উত্তর কিন্তু দেয়া লাগবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তদন্ত কমিটি রিপোর্ট দেয় না। কি রিপোর্ট দেয় দেখি আমরা জাতির সামনে? কারা দায়ী? ভাই, ভয় দেখায় লাভ নাই, ভয় আমাদের ভেঙে গেছে। আমরা ভয় পাইতে পাইতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই রাত দিন আমাদের চাকরি চলে যাওয়ার নোটিশ ছিল, আমাদের যেখান থেকে সেখান থেকে ধরে নেওয়ার নোটিশ ছিল, গুম করার হুমকি দেওয়া হতো প্রকাশ্যে। ভুলে যাই নাই সেই সব কথা, ভুলে যাই না রে ভাই। কারো অবদান কম নাই। যাই হোক, আল্লাহর রাস্তে আসেন, সবাই মিলে দেশটাকে ভালোবাসি। আর কেউ নতুন করে কনস্পিরেসির ফাঁদে পা দিয়েন না। এবার একটা এবার একটা আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সব ষড়যন্ত্র দূর করে, সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে, পর্দার আড়ালের সমস্ত গুটু খেলা বন্ধ করেন, সরকারের মধ্যে সরকার বন্ধ করেন। আর ডক্টর ইউনূসের সরকারকে বলি, আপনার প্রতি অগাধ বিশ্বাস আস্থা নষ্ট করেন না। ডেইলি নিউজ পত্রিকা কি লিখেছে আজকে, গতকালকে, এটা বলতে চাই না। আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠুক আমরা শুনতে চাই না। আপনার মামলা প্রত্যাহার হয়েছে, ঠিক আছে, মেনে নিয়েছি, কিন্তু কেউ যেন বলতে না পারে ডক্টর মোহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় এই সুবিধা করে দিয়েছে, এই সুবিধা নিয়েছে। চাই না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন এবং গণ অভ্যুত্থানের প্রকৃত বিচার যেন আমরা দেখে যেতে পারি। আমরা চাই সত্যিকার যারা অপরাধী, যারা এই গণহত্যার নির্দেশদাতা, যারা জড়িত, তাদের যথাযথ বিচার হবে। এবং বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনীতি ফিরে আসুক। বাংলাদেশের মানুষ শান্তির পায়রা ওড়াক। বাংলাদেশের মানুষ যেই স্বপ্ন বুকের মধ্যে লালন করে, যেই বাংলাদেশটাকে লালন করে, যেই মানচিত্র লালন করে, বাংলাদেশটাকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিতে চায়, সেই দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, সেই মানবতার একটি বাংলাদেশ, সাম্যের একটি বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ আমরা যেন পাই, সে অপেক্ষায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।